বেসিক ডিসকাশনের মধ্যে লাস্ট ক্লাসে কি ছিল আমাদের মনে হয় প্যারাগ্রাফ, স্টাইল, ফরম্যাটিং, কোটেশন এই অংশগুলো এই একটা টপিক গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। আপনারা কি একটু প্র্যাকটিস করেছেন? এখানে এই সাইটটার মধ্যেই প্র্যাকটিস করা যায়, অথবা আপনারা যে কোনো এডিটরে প্র্যাকটিস করতে পারেন। যে কোনো এডিটরের মধ্যে আমরা ভিজুয়াল স্টুডিও কোড যদি ইউজ করি, এটা একটা লাইট ওয়েট সফটওয়্যার যেটা সব রকম প্ল্যাটফর্মে সাপোর্ট করে। তো আপনারা ওইটা ট্রাই করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো এডিটর চাইলেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এইখানেও ডিরেক্ট প্র্যাকটিস করা যায়। এখানে যে এডিটর আছে এটার মধ্যেও আমরা যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট নেক্সটে শুরু করব, এইগুলিও এখানেও প্র্যাকটিস করতে পারবেন। তো যেহেতু আপনারা একটা প্রজেক্ট আকারে করবেন এবং অন্যান্য কোর্সেও আপনারা একটা কমন প্ল্যাটফর্মে যদি কোডিং করেন, তাহলে কি ওই প্ল্যাটফর্মটা সম্পর্কে ভালো মতো জানা হয়ে যায়। এই জন্য বলছিলাম যে আপনারা ভিজুয়াল স্টুডিও কোড চাইলে ইউজ করতে পারেন। খুব ছোট সফটওয়্যার, কিন্তু বেশ ভালো আপনাদের এডিটর হিসাবে ভালো কাজে দিবে। আর যেমনটা গত ক্লাসেও বলছিলাম, আপনাদেরকে যেহেতু বিগিনার স্টেজে আছেন, বিগিনার স্টেজে আপনাদেরকে পুরো জিনিসটা, পুরো লাইনটা কিভাবে লিখতে হয় সেটা কাগজে লিখে প্র্যাকটিস করাটা হচ্ছে ওয়াইজ। আপনারা এডিটরের মধ্যে অনেক সাজেশন পাবেন, কিন্তু সেই সাজেশনটা তো আপনারা সবসময় অ্যাভেল করতে পারবেন না। যেমন আপনাদেরকে যদি কোনো কম্পিটিটিভ টেস্ট বা এক্সাম দেন, সেখানে আপনাদেরকে একদম কমান্ড বেস টাইপের দিবে, যেখানে কোনো সাজেশন আসবে না, আপনি জাস্ট টাইপ করে লিখতে পারবেন, অ্যাজ লাইক নোটপ্যাডের মতো। ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাস না, শুধু যে নোটপ্যাড আছে এটার মতো। অথবা আপনাকে 2 লাইন কোড কাগজ কলমে লিখতে দেওয়া হতে পারে। আমরা যখন বিষয়গুলি শিখে যাব, আমরা দ্রুত কাজ করার জন্য আমরা সুবিধা মতো যে কোনো এডিটর ইউজ করতে পারবো। আছে বিভিন্ন ফ্রেমওয়ার্ক, এগুলিকে আমরা ইউজ করলে অনেক কাজ দেখবেন যে আপনারা পরবর্তীতে দেখবেন যে ফ্রেমওয়ার্ক ইউজ করলে অনেক কাজ অনেক দ্রুত সমাধান হয়ে যায়। তো তখন মনে করি যে আল্লাহ তাহলে আমরা ফ্রেমওয়ার্ক কেন আগে ইউজ করিনি? আগে ইউজ করলে তো আমাদের এত কষ্ট করে কাস্টমাইজেশনটা করা লাগতো না। কিন্তু ব্যাপারটা সেরকম না, আমাদের ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করবো, কিন্তু সেটা পরবর্তীতে। এবং আপনারা কোনো ক্লাস প্রজেক্টে অথবা হচ্ছে আমাদের কোনো ক্লাস টাস্কের মধ্যে ফ্রেমওয়ার্ক আপাতত ইউজ করতে পারবেন না। ঠিক আছে, আপনারা ফ্রেমওয়ার্কগুলি খুবই সহজ। আপনারা এমনি আপনাদের কিছু ফ্রেমওয়ার্ক সম্পর্কে আইডিয়া দিয়ে দেওয়া হবে, সেই ফ্রেমওয়ার্কগুলিকে আপনারা আপনাদের প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন। কীভাবে লাস্টের দিকে যে আমরা আচ্ছা, তাহলে আমরা HTML, CSS এর হচ্ছে কালার্স নিয়ে তো আলোচনা কিছু নাই। কালার যে গতদিনকে যেমনটা বলছিলাম যে তিনটা, আপনারা যখন ভিজুয়াল স্টুডিও কোডে লিখবেন তখন ওই কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেন বা যে কালার দেন, কালার লিখে কলম দেওয়ার পরেই দেখবেন যে কালার একটা লিস্ট চলে আসছে। ওখান থেকে আপনি কালার পিক করে দিতে পারেন, অথবা কালার পিকার আছে, অথবা RGB ভ্যালু দিয়েও দিতে পারেন, যে রেড, গ্রিন, ব্লু ভ্যালু দিয়েও দিতে পারেন। তো আমরা HTML এর সাথে CSS কে ইন্টিগ্রেট করে যেভাবে লিখে সেটাকে একটু দেখি। পেছন থেকে দেখা যায়, একটু বড় করে দিই। তো HTML এর যে কোডটাকে লিখছি ওইটার পাশাপাশি প্যারালালি যেহেতু আমরা CSS কেও একটু প্র্যাকটিস করবো, তো CSS টাকে আমাদের HTML এর মধ্যে কিভাবে ইনক্লুড করা যায় তার ডিফারেন্ট ওয়েজগুলি দেখতে পাচ্ছেন। ফার্স্ট ওয়ান ইজ দ্য ইনলাইন স্টাইল। আপনি যখন ইচ্ছে করবেন, নিচের দিকটার এই এক্সাম্পল আছে, দেখেন যে যখন আপনি কোনো একটা স্পেসিফিক লাইনকে, কোনো একটা স্পেসিফিক অংশকে আপনি নিয়ে কাজ করছেন, তো তখন আমরা ইনলাইন বা ইন্টারনালকে নিয়ে কাজ করতে পারি। তো ইনলাইন বেসিক্যালি এরকম হয় যে কোনো একটা হেডিংকে বা কোনো প্যারাগ্রাফকে বা টাইটেলকে একটা স্টাইল সেক্ষেত্রে হেডিং ওয়ানকে আপনি কালার কলম ব্লু এখানে ক্লোজ করতে, সেই ক্লোজটার আগে একটু ফর্মেটটা খেয়াল করে যে স্টাইল ওয়ার্ডটাকে ইউজ করতে হবে, এটা কি ওয়ার্ড ক্লিক চলে আসে। ডাবল কোড দিবেন, ডাবল কোড দিয়ে কালার নাম রেড, গ্রিন, ব্লু এই টাইপের কিছু কালারের নাম থাকতেই
পারে, আপনারা প্র্যাকটিস করার সময় কিন্তু কালার যে কোনো একটা কালার আপনি নিলেন, তারপরে ক্লোজ করতে পারেন। এইটা হচ্ছে, এটাকে বলা হয় ইনলাইন, মানে আমরা ডকুমেন্টের মধ্যে ইনলাইনে পুরো কোডটাকে যদি দেখেন তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ায়। আমরা আগের দিন এটাও বলেছিলাম, অনেকে হয়তো আজকেই প্রথম আসছেন, এই জন্য আবার একটু রিপিট করছি। আগের দিন এটাও বলেছিলাম যে কিছু লাইন হচ্ছে ফিক্সড, কমন, এটা আপনার একদম মুখস্থ লাইন। আপনি যে কোনো HTML ক্রিয়েট করা মানে আপনাকে ডট টাইপ HTML, মানে এটা একটা HTML5 এর ফাইল, সেটাকে ডিফাইন করে দেওয়া, HTML ট্যাগ ওপেন করা এবং একদম নিচে HTML ট্যাগ ক্লোজ করা। শুরুতে HTML ট্যাগ ওপেন হবে মানে সেকেন্ড লাইনে, এবং একদম লাস্টে HTML ট্যাগ ক্লোজ হবে। তার মাঝখানে আসবে বডি। কমন লাইন হচ্ছে এটা, বডির মধ্যে আমরা লিখি, বডির মধ্যে দেখেন যে এখানে হেডিং 1 এ ওই লাইন টেক্সট আছে, প্যারাগ্রাফও আপনি রান করবেন। দেখেন যে লেখা ছিল, দেখেন বাপার কি লেখা ছিল, H1 দিয়েছি মানে বড় করে আসছে ব্লু কালারের। আমি শুধু ওখানে দিয়েছিলাম স্টাইল ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে কালার কোলন ব্লু, তাতে আমার এইটা আসছে। এবং আমি একটা প্যারাগ্রাফ লিখবো শুধু সংক্ষিপ্ত আকারে, এবং প্যারাগ্রাফটাকে যে কালার দিব রেড, সেই জন্য আমরা ওই সেম স্টাইলে স্টাইল ইকুয়াল টু দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা হচ্ছে ইনলাইন যেটাকে বলা হয় সেই ইনলাইনটাকে ইউজ করছি। তো এইটা হচ্ছে একদম সিম্পলেস্ট ওয়ে ইনলাইনের মধ্যে দেওয়া, এবং খুব শর্ট কাজের জন্য। বাট আপনি যদি আরও কাস্টমাইজ করতে চান তাহলে আপনি ইন্টারনাল CSS ইউজ করবেন। মানে আমরা HTML ফাইলের মধ্যেই একটু আগে যেটা দেখলেন এরকমই CSS লিখবো, বাট স্টাইল ট্যাগটাকে আরেকটু এক্সপ্লেইন করে লিখবো। যেমনটা দেখেন এই লাইনগুলোতে কমন ছিল, এখন আপনি স্টাইল ট্যাগ ওপেন করবেন। স্টাইল ট্যাগ ওপেন করে তার ভিতরে আপনি বডি অংশকে একরকম ভাবে কাস্টমাইজ করলেন। তাহলে বডি কি? বডি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা, পুরো অংশটাই মানে ব্রাউজারে যে দেখাচ্ছে পুরো অংশটাই বডি থাকে। যতক্ষণ না আমরা হেডার, ফুটার অথবা সাইড বার আলাদা করে দিচ্ছি, ওটা আলাদা না করলে আপনাদের পুরো অংশটাই বডি থাকে। তার মানে আমার ব্যাকগ্রাউন্ডটা কি হবে? ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে বডি। তাহলে বডিকে আপনি দিচ্ছেন বডির ব্যাকগ্রাউন্ড কালার, আপনি ইউজ করছেন যে কোনো একটা কালার, ঠিক আছে? তাহলে এইটা লেখার ফরম্যাটটাকে একটু খেয়াল রাখবেন যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপেন করছি, প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পার্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপেন করছি। তারপরে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিবেন না ফোরগ্রাউন্ড কালার দিবেন না ফন্ট কালার দিবেন, সেটা ওই প্যারামিটার অনুযায়ী আপনি যেটা করতে চান সেটা দিলেন, এবং কোলন দিয়ে তো ভ্যালুটাকে দিবেন, এবং এই যে সেমিকোলন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এইটা হচ্ছে কমন ফরম্যাট। বাকিগুলিতেও দেখেন আপনি যদি খেয়াল করেন এই ফরম্যাটটা কমন, তার মানে এই দেওয়া এবং এই বিষয়গুলিতে একটু কেয়ারফুলি যদি আপনারা লিখে প্র্যাকটিস করেন, অথবা ওই যে বললাম যে আমাদের কোড এডিটরটা হেল্প করলেও আমরা ওই হেল্পটাকে ইগনোর করে নিজেরাই পুরোটা টাইপ করে ফেলবো, বিকজ ছোট ছোট লাইন, খুব সহজ ছোট ছোট লাইন। তো এইটা এইভাবে একটু প্র্যাকটিস করলে আপনারাও হচ্ছে উপকৃত হবেন। এবং বললাম যে আপনাদের প্রয়োজন হতে পারে, ঠিক আছে? অনেক সময় MCQ আসতে পারে, MCQ এর মধ্যে দেখা যাচ্ছে যে খুব সামান্য এটাকে এই লাইনটাকে দেখা গেলে একটু নির্দিষ্ট করে দেওয়া হলো, ঠিক আছে? তা আপনাকে একদম এক্সাক্ট কারেক্ট ফরম্যাটটা যদি না দেন তাহলে তো ঠিক মতো রান করবে না, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। দেখেন হেডিং 1কে আমরা একটা কালার দিয়েছি, প্যারাগ্রাফে একটা কালার দিয়েছি, এই তিনটা জিনিসকে আমরা এই স্টাইল ট্যাগ, স্টাইল স্টার্ট এবং স্টাইল ক্লোজ, এইটার মধ্যে আমরা ক্লোজ করে দিয়েছি। আপনি যদি অন্যান্য হেডিং থাকে সেগুলিকেও ইউজ করতে পারেন, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল তারপরে দেখেন যে আমরা হেডিং 1 বিষয়টা কি, হেডিং 1 এর মধ্যে কি ছিল, আমি হেডিং 1 এর কন্টেন্টটা কিন্তু এখানে দেইনি। একটু আগে যেটা ইনলাইন দেখছিলেন, ইনলাইনেরটা খেয়াল করে দেখেন, ইনলাইনের মধ্যে আপনারা কি করছিলেন, স্টাইলের মধ্যে কালার লিখে আপনি কন্টেন্টটাকেও দিয়ে দিচ্ছিলেন, কি কন্টেন্টটা উপরে অ্যাপ্লাই হবে। আর এইটাতে খেয়াল করেন আমরা কন্টেন্টটাকে নিচে আলাদা আছে, এগুলো আলাদা স্টাইলগুলোকে ডিক্লেয়ার করে দিয়েছি, কন্টেন্টটুকুকে কিন্তু
আলাদা জায়গায় রাখছি, যে দেখেন কন্টেন্ট হেডিং 1 কি আর প্যারাগ্রাফে কি লিখবো আমরা সেটা আলাদা রেখেছি। রান করলে আমাদের কেমন আসবে বলেন তো আপনার স্কাই ব্লু, হ্যাঁ অনেকটা এরকম হবে। আচ্ছা যাই হোক, কাছাকাছি মানে একটা লাইট ব্লু একটা কালার আসছে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, তারপরে যে হেডিং এইটা আসবে আর হচ্ছে প্যারাগ্রাফ দেখা যাচ্ছে নর্মাল ফন্ট সাইজে আসবে সেটা দেখতে হবে। তো যদি আমরা এটাকে সাইজ অ্যাডভান্স কাজের জন্য যেটা করবেন সেটা হচ্ছে আমরা ইউজ করব এক্সটার্নাল। এক্সটার্নালটা হচ্ছে একটা আলাদা ফাইল, আমরা একটা ছোট ফাইলের মধ্যে আমি সেই কোডগুলিকে করতে পারবো। মানে আমি এরপরে আপনারা ক্লাস তারপরে রেফারেন্স দিবেন, আন্ডারলাইন আমরা হচ্ছে সাইজ ফন্ট সাইজ বড় করবো বা ছোট করবো, কাস্টমাইজেশন করবো, সব কিছু এটার মধ্যে করতে পারবেন। তো এই দেখেন আমরা কিন্তু সবগুলি পয়েন্ট ওই লেফট সাইড থেকে করবো না, আগে নিচে তারপরে আমরা দেখলাম
সেম। ডাউনলোড সাইটটা থেকেই ওপেন করি, তো শুয়ে নেই। এটা হচ্ছে অফলাইনে চলতেছে এখন। আমরা কোনটা দেখছিলাম, লিঙ্ক, এটা হাইপার লিঙ্ক। ওই লিঙ্কটার আপনার সামনে ফ্রন্টে কি টেক্সটটা দেখা যায়, এখন আপনি কিছু লিঙ্ক টেক্সট না দিলে google.com লেখাটাই চলে আসবে। বাট আপনি যদি চান যে ক্লিক হেয়ার অথবা প্রেস দ্য বাটন, এরকম যদি কিছু লিখতে চান, সেই লেখাটা হচ্ছে যে এইখানে দিবেন আর কি। তার মানে এই ট্যাগটা ক্লোজ করার, এই ট্যাগটা ক্লোজ করবেন, তারপরে এই লিঙ্কের যে টেক্সটটা আপনার শো করবে সেই টেক্সটটা দিবেন এবং তারপরে এই ট্যাগ ক্লোজ করে দিবেন। এটা হচ্ছে লিঙ্ক দেওয়ার একদম মানে ইজি ওয়ে, খুব সহজভাবে আপনার লিঙ্ক ইউজ করতে পারেন। একটা এক্সাম্পল দেখেন, যে এক্সাম্পলের মধ্যে আমরা এই লিঙ্ক ওপেন করে, এই ট্যাগ ওপেন করে আমরা হচ্ছে রেফারেন্সের মধ্যে ওই যে ডাবল কোটে ওয়েবসাইটের নাম দিচ্ছি এবং তারপরে লিখেছি ভিজিট হচ্ছে। তো দেখেন যে এইখানে এই ভিজিট ওই লেখাটাকে দেখাচ্ছে, বাট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে ওই পেজটা ওপেন হবে, স্পেসিফিক এই পেজটা ওপেন হবে। এনিওয়ে এটা ওপেন হবে, ওপেন হওয়া নিয়ে আমাদের কোনো ডাউট নেই। লিঙ্কের কালার আপনারা চাইলে ডিফাইন করে দিতে পারেন, যে আনভিজিটেড লিঙ্কগুলি হবে, লিঙ্ক হচ্ছে আন্ডারলাইন এবং ব্লু থাকবে, ভিজিটেড লিঙ্কগুলি হয়ে যাবে পার্পল কালারের এবং অ্যাক্টিভ লিঙ্ক হয়ে যাবে আন্ডারলাইন এবং রেড। মানে সবগুলি লিঙ্কই সাধারণত আন্ডারলাইন থাকে, অ্যাক্টিভ যেইটা লিঙ্ক সেইগুলি হচ্ছে রেড কালার। মানে যে কোনো একটা লিঙ্কে আপনি শুরুতে থাকবে ব্লু কালার, ওইটা যখন একবার ক্লিক করবেন ওইটা যাবে পার্পল কালার, আর লিঙ্ক অ্যাক্টিভ থাকলে ওইটা হচ্ছে ব্লু কালারে আসবে। এখন এটা স্টাইল শিটের মধ্যে যদি আপনারা এটাকে ইমপ্লিমেন্ট করেন, এই অংশটুকু তো আবার একটু ল্যাবে প্র্যাকটিস করলে ভালো হবে। মতো করে কাস্টমাইজ করা যায়। মানে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো কিছু বেনিফিট থাকবেই, বাট যেখানে এইচটিএমএল কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না।
আইকনের টাইপে, তাহলে আমরা ওইটাকে ওই আইকন হিসেবে দিতে পারবো। এবং আইকনের সাইজটা আপনার হচ্ছে রেশিওটা হচ্ছে স্কোয়ার সাইজে রাখা ভালো, মানে 30x32 পিক্সেল রাখলেন বা আপনি 64x64 পিক্সেল রাখলেন, এর চেয়ে বেশি বড় হতে যাওয়ার দরকার নেই, কারণ এইখানে ছবিটা তার খুব ছোট হয়ে, তা আমার তো এখানে অনেক বড় পিক্সেলের খুব হাই কোয়ালিটি পিকচার দরকার নাই। মানে আপনার পিকচারটা ছোট করে রাখলে ওইটা কি হবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে যখন কোনো ভারী কন্টেন্ট ইউজ করব তখন আমাকে খেয়াল রাখতে হবে সবসময় যেন ওয়েবসাইটের হচ্ছে লোডিং টাইমটা যেন কম থাকে সবসময়। কারণ আপনি যদি সেগুলির সাইজটাকে মাথায় রাখবো যে এটা তো আমার আমাদের সাইটে যদি আমরা ঢুকি, শুরুতে দেখবেন যে উপরে একটা বড় করে ছবি আসে, তাই না? ওই ছবিটা স্লাইড হতে থাকে। তো এই ছবিগুলিকেও এখানে নেটের স্পিডের কারণে এত দেরি হচ্ছে, আদারওয়াইজ দেখবেন যে অনেক দ্রুত আসে, ছবির কোয়ালিটি ভালো। আপনি যখন থেকে জুম করে দেখেন বা বড় স্ক্রিনেও দেখেন, দেখবেন যে ইমেজের কোয়ালিটি ভালো, কিন্তু ওইটা কি হচ্ছে যে বেশ দ্রুত, মোটামুটি দ্রুত চলে আসছে এবং বেশ কয়েকটা ছবি স্লাইড করে করে আসছে। তো এইটার টেকনিকটা আবার একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কেমন? এইটাকে আমরা কি করি, ওই এবং আমরা যে দেখাচ্ছিলাম নিচে যে কয়েকটা ফরম্যাটের ফাইল হলো শুধুমাত্র টাইপ দিচ্ছে এখানে ইমেজ ডট এক্স আইকন। ইমেজ মানে কি? ইমেজ সাইজ যেটা আছে, মানে আমি যে আমার সাইজ যেখানে আছে ওই আপনার 4-5টা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকতে পারে, মানে আলাদা আলাদা কাজের জন্য আপনি একটা ওয়েবসাইট, মাল্টিপল পেজের একটা ওয়েবসাইট করেছেন। তো
তো জাভাস্ক্রিপ্ট পেজগুলিকে জাভাস্ক্রিপ্ট স্ল্যাশ, এবার আপনি যে ফাইলটাকে কল করছেন সেই ফাইলটাকে অ্যাজ ইউজুয়াল এখন যেরকম দেখেছেন সেই ফাইলটাকে আপনি কল করছেন, তারপরে রেফারেন্সে দিচ্ছেন যে ইমেজেস favicon.ico। এইভাবে লিঙ্ক করে দিলে আপনাদের হচ্ছে, এবং টাইটেলটাকে আমরা হেড পার্টের মধ্যে রাখি। এটাও খেয়াল রাখবেন যে টাইটেল অংশটা আমরা যেহেতু হেড পার্টের মধ্যে রাখি, সো favicon-টাও টাইটেলের সাথে যেহেতু রিলেটেড, সো ওইটাও হেড পার্টের মধ্যে আমরা দিব। favicon দিয়ে খুব বেশি কিছু দেখার নাই। পেজের টাইটেলও আমাদের হচ্ছে, পেজের টাইটেল তো হচ্ছে ওই যে টাইটেল এলিমেন্ট দেখেছিলেন যে টাইটেলের মধ্যে HTML পিকচার লেখা, জাস্ট ওই টাইটেল বিষয়টা, আর কিছু না। আমরা টেবিলে আসি। সাপোজ আপনি এরকম একটা টেবিল আপনাকে বলা হলো যে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট একটা দুইটা প্যারাগ্রাফ দিয়েছেন, তারপরে এরকম একটা টেবিল হচ্ছে করেন যে ফিউ রোজ অ্যান্ড কলামস থাকবে। তাহলে রো এবং কলামকে ডিক্লেয়ার করাটার ওয়েটা কি সেটা একটু এখন দেখবেন। মনে করেন যে এরকম একটা টেবিলের সাধারণত টাইটেল লাইনটা আমরা একটু বোল্ড করে দিই, অথবা একটু ডিফারেন্ট আপনারা শেডিং করে দিতে পারেন। এখানে তো দেখা যাচ্ছে যে ব্যান্ডেড রো এখানে দেওয়া আছে, যে দেখেন একটা লাইন সাদা একটা লাইন গ্রে, এটাকে বলা হয় ব্যান্ডেড। কালার করতে চান তাহলে ওইটাকে আবার স্টাইল শিটের মাধ্যমে ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে। এটাও পসিবল, বাট ওইটাকে আপনাকে স্টাইল শিটে বলে আসতে হয় যে ফার্স্ট কলাম এটা, সেকেন্ড কলাম এটা, এবং ওই প্রত্যেকটা কলামকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এটা একটা সিম্পল ফরম্যাট। মনে করেন একটা সিম্পল টেবিল আপনি করবেন, সেই সিম্পল টেবিলের মধ্যে কিছু টেবিল ডিক্লেয়ার করতে হবে। টেবিল ডিক্লেয়ার করার পরে টেবিলের মধ্যে টেবিল রো ডিক্লেয়ার করতে হবে। তো টেবিল রো যখন আপনি ডিক্লেয়ার করবেন, টেবিল রো হচ্ছে TR দিয়ে ডিক্লেয়ার করছেন। TR টেবিল রো, মনে করেন একটা টেবিল আমরা নিয়ে, তো টেবিল ওপেন করলেন, টেবিল ওপেন করার পরে আপনি TR দিয়েছেন। কমন ফরম্যাট কিন্তু একদম আপনার যদি মানে লিখে লিখে টেবিলের যখন টেবিলের হেডার ডিক্লেয়ার করবেন তখন কি কি পয়েন্ট থাকবে, মানে কলাম হেডিং গুলি কি কি থাকবে। তাহলে আমরা উপরে টেবিলটা দেখতে পাচ্ছিলেন যে কি ছিল, তিনটা কলামে আমরা লিখেছিলাম কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি, তিনটা হেডিং ছিল। ওই তিনটা হেডিংকে আমরা এই যে এখানে আনতেছি। নামিয়ে দিবেন। দ্বিতীয়
আপনার we have added border to the table. এটা একটা প্যারাগ্রাফ আকারে দিয়েছি আমরা, টেবিলের নিচেও একটা যে টেক্সট আলাদা লেখা যায়, তো এইটাকে আমরা একটা পি ট্যাগের মধ্যে রেখে আগেও হয়তো আপনাদেরকে পাওয়ার পয়েন্ট এবং এক্সেল আপনারা আমরা আগের দিনও দেখলাম যে কয়েকজন অনেকেরই যে আমরা এই বেসিক জিনিসগুলি জানি।
দ্বিতীয়তে হচ্ছে কলাপস টেবিল। এখানে টেবিল কলাপসে হচ্ছে এটা দেখাই, এই এডিটরে তো মনে করেন যে 10 থিকনেসটা হচ্ছে px এর সাইজটা কত, পিক্সেল কত, পিক্সেলের মেজারমেন্ট হচ্ছে এরকম যে আপনি মাইক্রোসফট করার পর আপনি টাইপ করলেন কিছু একটা, ওইটা একটা দেখায় না পেন সাইজ মানে 10 পিক্সেলের সাইজ। এটা দিয়ে দিচ্ছি। ডটেড বর্ডার করতে পারেন, ডটের মধ্যে অনেক রকম ডট হয়, তো সেইগুলিরও এখানে একটা লিস্ট দেওয়া আছে। শুধু যদি ডটেড লেখেন তাহলে একদম উপরেরটা আসে, ড্যাশ টাইপের লিখলে ড্যাশ আসবে, সলিড, ডাবল, গ্রুপ, রিজ, ইনসার্ট, বিভিন্ন টাইপের আপনি বর্ডার স্টাইলকে করতে পারেন, যেটা জাস্ট সিম্পলি এই যে একটার মধ্যে ডটেড লিখলে ডট 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 বর্ডার আসছে, আপনি যদি গ্রুপ লিখেন গ্রুপ টাইপের বর্ডার আসবে। দেন আসছেন বর্ডার কালারে, আপনি বর্ডার কালার এই প্যারামিটারটাকে ইউজ করে বর্ডার হাইফেন কালার তারপর কোলন দিয়ে আপনি যেই কালার পিক করে দিবেন বর্ডারের কালারটা ওইটা হবে। যদি কোনো কালার পিক না করে দেন তাহলে বাই ডিফল্ট ব্ল্যাক কালারে আসবে। তাহলে আমরা বর্ডারে কিছু স্টাইল দেখলাম, বর্ডারে আমরা কাস্টমাইজেশন কালারও চাইলে আমরা দিতে পারবো। আচ্ছা, এরপরে টেবিলের সাইজে আসেন। টেবিলটা বিভিন্ন রকম কাস্টমাইজ সাইজ হতে পারে, যেমনটা দেখতে পাচ্ছেন যে সবগুলি কলামের হচ্ছে উইডথ সেম নাও হতে পারে। তার মানে আমরা কাস্টমাইজড উইডথ দিয়ে যখন নিব তখন টেবিলের উইডথ হিসাবটা আসে। ফার্স্টে স্টাইলের মধ্যে আমরা টেবিল উইডথকে দিচ্ছি 100%, মানে পুরো স্ক্রিন জুড়ে টেবিলটা আসবে, ফুল টেবিলটা আসবে পুরো ফার্স্ট টু লাস্ট। এরপরে যখন আপনি বিভিন্ন হচ্ছে কলামগুলিকে ডিফাইন করবেন তখন দেখেন যে আমরা নিচে আছে হেডারকে দিচ্ছি আমরা, হেডার দিচ্ছি আমরা 100% উইথ HTML টেবিল, তারপরে টিআর এটা হচ্ছে 100% ছিল। পরেরটাই দেখেন যে এরকম যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে টেবিল উইথ 100% দিবেন। ফার্স্টে যে টেবিলের হেডারটা আছে স্টাইলে এখানে ডিলিট করে দিবেন 70%। তার মানে এই আগেটা যেটা দেখলেন সেটাকে তো হচ্ছে আমাদের ইকুয়াল কন্টেন্টের সাথে ইকুয়াল ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল। এইখানে আমাদের যখন টেবিলের হেডার স্টাইলের মধ্যে আবার উইথ 70% করে ফার্স্ট নেম দিবেন তখন এই ফার্স্ট নেমের অংশটা কিন্তু দেখেন এই ফার্স্ট নেমের অংশটা টোটাল টেবিলের যে উইথ ছিল তার 70% অংশ জুড়ে আমার ফার্স্ট নেমটাকে নিচ্ছে, মানে টোটাল 100% এরিয়া জুড়ে টেবিলটা হচ্ছে তার 70% অংশ জুড়ে আমাদের ফার্স্ট নেমটা আসছে। তো সেইটাকে ডিক্লেয়ার করার জন্য আপনারা এই যখন টেবিল হেডার ডিক্লেয়ার করে দিচ্ছেন তো হেডারের সময় আপনি এই যে দেখেন যে ফার্স্ট নেমের আগে আমরা উইথ 70% আমরা বলে দিচ্ছি, উইথ 70% বলাতে ওই উইথটা আসবে এবং বাকি যে অংশটা থাকে সেইটা আবার এই হচ্ছে আমাদের কন্টেন্ট অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে।
সেমভাবে রো এর হাইটটাকে আপনি দিতে পারেন। রো এর হাইট হচ্ছে এরকম পিক্সেলে দিব যে আমরা কাস্টমাইজ টেবিলে মনে করেন যে মাঝখানে কোনো একটা রোকে আমরা হাইট বেশি করব, তো সেক্ষেত্রে রো হাইট আপনি ইউজ করবেন। রো হাইটের মধ্যে স্টাইলে দিয়ে হাইট ইকুয়াল টু হাইট কোলন পিক্সেল ভ্যালুটাকে দিবেন। পিক্সেল ভ্যালু দিলে যত বেশি দিবেন তত হাইট বেশি হবে। কাস্টমাইজেশন করা এরকম ধরেন এই যে টেবিল দেখতে পাচ্ছেন, এরকম টেবিল ক্রিয়েট করা মানে কাস্টমাইজ ভ্যালু দিয়ে টেবিল ক্রিয়েট করা। এইগুলির জন্য আপনাকে ওই ফার্স্টে একটা টেবিল ক্রিয়েট করলেন, তারপরে ভ্যালুজগুলিকে এইভাবে ওয়ান বাই ওয়ান যদি আপনি ইউজ করেন, দেখাই বড় করে। এইটা না, নিচে বেশ কিছু কাস্টমাইজেশন আছে। এটা আসলে মুখে বলে এটা কিছু না, জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আচ্ছা, ডিভিশনে আসেন। ডিভ আমরা দেখি। মানে আপনার একটা একটা করে কন্টেন্ট দেখতে গেলে তো অনেক টাইম কনজিউম করবে, তো আমরা এতগুলি তো দেখার দরকার নাই। আমরা প্রত্যেকটা জিনিসের থেকে কিছু কিছু অংশ দেখি, এবং যখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিসের সময় ওই একবারই লিখে মাঝখানে ভ্যালু কাস্টমাইজেশনগুলিকে করে নিলে আপনি বুঝতে পারবেন। যেমন টেবিলের যে বিভিন্ন রকম স্টাইল দেখছিলেন, টেবিল স্টাইলের মধ্যে আপনার HTML ফাইলের কন্টেন্টও যা আছে তাই থাকছে, শুধু আপনি স্টাইলটাকে কাস্টমাইজ করে করে দেখলেন যে ডিফারেন্ট স্টাইলটা শো করে, এটাই। এবং ইমপ্লিমেন্ট করার সময় আপনি ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আচ্ছা, ডিভটাকে আমরা কি করে ইউজ করি দেখেন। ডিভ এলিমেন্ট ইজ অফেন ইউজড ইন গ্রুপ সেকশন অফ ওয়েব পেজ টুগেদার। তো আমরা মনে করেন যে এরকম ডিভিশন করে করে নিলে কি হয় যে ওই ডিভটাকে কল করে ওই ডিভের উপরে কোনো একটা কিছুকে অ্যাপ্লাই করতে পারি, মানে কন্টেন্টটাকে ডিভাইড করে দিচ্ছি। ডিভিশন অনুযায়ী আলাদা আলাদা ডিভাইড করে দিচ্ছি। যখন আমরা এটার উপরে CSS অ্যাপ্লাই করব, তখন আমাদের জন্য কোন ডিভের কোন অংশে কাজ করব সেটা বুঝতে আমাদের সুবিধা হয়। তো এইটার সাথে একটু CSS রিলেট করলে আমাদের মনে হয় বুঝতে একটু ইজি হতো। CSS এর পেজটাই আসি। CSS তো লোড হচ্ছে। আচ্ছা, একটু আগে HTML এর মধ্যে দিয়ে যে বর্ডারগুলিকে কাস্টমাইজেশন করা দেখলেন, সেটাকে সবগুলি একদম কেমন সিম্পল সাদা মাটা ছিল। একটু কালারফুল একটু সুন্দর করে করতে গেলে দেখেন যে CSS ওটার সাথে ইনক্লুড করতে হয়। আর CSS এর যদি আমি ওই যে স্টাইলের মধ্যে, আপনি তো একটু আগে দেখেছেন যে CSS কিভাবে লিখে, আপনি আইদার ইন্টারনাল লিখেন আর এক্সটার্নাল লিখেন আর ইনলাইন লিখেন। ইনলাইন তো সব ক্ষেত্রে চলবে না, এক্ষেত্রে ইন্টারনাল বা এক্সটার্নাল চলবে। তো সেক্ষেত্রে আপনারা মনে করেন যে এই বর্ডারটাকে এরকম আরো বিভিন্নভাবে কাজ করে, যে আমরা রাউন্ডেড করছি এবং কালারও করতেছি, অথবা আমি এইরকম স্টাইলের অথবা এরকম স্টাইলেরও আমরা চাইলে করতে পারি। তো এইরকম বিভিন্ন টাইপের স্টাইল করার জন্য আমরা CSS এর মধ্যে যেভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, দেখেন CSS এর মধ্যে এক গ্ল্যান্সে আবার কথা বলেন না প্লিজ, পিছনে কথা বলছেন একটু দেখেন। আমরা HTML বললাম, তো CSS এর মাধ্যমে ওইটা একটু দেখাই। আসলে এই জিনিসগুলি মানে প্র্যাকটিক্যালি করলে আরো ভালো হয়, বাট থিওরিটিক্যালি জিনিসগুলি তো আপনাদেরকে জানতে হবে। থিওরি এক্সামে 3টে এক্সাম দিতে হবে। আচ্ছা, CSS এর মধ্যে যখন আপনি প্যারাগ্রাফটাকে স্টাইল করবেন, একটা প্যারাগ্রাফকে স্টাইল করবেন, তাহলে এই বর্ডার স্টাইলে দেখেন অনেকগুলি স্টাইল আছে।
স্টাইলের যে কোনো স্টাইলের নামগুলো খালি খেয়াল রাখতে হবে, বাকি ফরম্যাটটা সব কমন। কারণ আপনার তাকায় দেখেন সবই কিন্তু কমন। পি মানে কি, আমরা একটা প্যারাগ্রাফকে করছি, তো সেই প্যারাগ্রাফের আমি কোন স্টাইল দিব সেটাকে আপনারা যে এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এইটার রেজাল্টে দেখেন যে বর্ডারটা কেমন আসছে প্রত্যেকটায়। আপনি যে স্টাইল দিচ্ছেন এর মধ্যে দেখেন যে ইনসেট আর আউটসেট আছে। ইনসেট আর আউটসেটটা কি, এই যে দেখেন ইনসেটে হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে ইনসেট, মানে লেফট সাইড এবং উপর সাইডে যে বর্ডারটা আছে, শুধু এই দুইটা সাইডে বর্ডার আসেনি। আরেকটু জুম করে এই কর্নারগুলি খেয়াল করেন বর্ডারে। এটা হচ্ছে বেশি বড় হলে তো লেখায় চলে যাচ্ছে। আচ্ছা, এটা তো কালারের উপরে ডিপেন্ড করছে। এটা হচ্ছে ইফেক্টটা, এটাও কালার দিয়ে আপনি করতে পারেন। এটা হচ্ছে ইনসেট, মানে এই দুইটা সাইড, উপর সাইড এবং লেফট সাইডে বর্ডার ভিউ করবে, বাকি দুই সাইড একদম হালকা হয়ে থাকছে। আর যখন আপনি হচ্ছে ইনসেট দিলেন আর আউটসেটে দিবেন তখন নিচের সাইডে আসবে। আর যখন মিক্সড বর্ডার ইউজ করবেন তখন আপনি কী রকমভাবে মিক্স করতে চান সেই মিক্সড বর্ডার এর স্টাইল লিখে দিতে হবে। মিক্সড বর্ডারের স্টাইলটা হচ্ছে বর্ডারের তো চারটা সাইড, ফার্স্টের সাইডটা হচ্ছে এই সাইড, এটা হচ্ছে 1 নম্বর সাইড, এটা 2, 1 2, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। মানে আপনি যদি একটা বর্ডারকে 4 সাইডে 4 রকম কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে এই 1 2 3 4 ভ্যালু হিসেবে ফার্স্টে লেফট সাইডে ডটেড আসছে, তারপরে 2 উপরে, 3 সলিড হচ্ছে নিচে এবং 3 সলিড আসছে ডান পাশে এবং 4 হচ্ছে ডাবল লাইন আসছে, এটা হলো নিচে। দেখেন যে এরকম যদি করেন আপনি মিক্স বর্ডার, একদম লাস্টের বর্ডারটাকে খেয়াল করেন, লাস্ট বর্ডারটাকে খেয়াল করেন যে 4 রকম কন্টেন্ট থেকে মিক্স করে বর্ডারটা আসছে। আমরা বেসিক HTML দিয়েও বর্ডারের উইডথকে পিক্সেল দিয়ে কাস্টমাইজ করতে পারছিলাম, বাট HTML দিয়ে সবসময় খেয়াল রাখবেন যে একটা স্ট্রাকচার দাঁড় করায়, ওটাকে সুন্দর করে কাস্টমাইজেশন করাটা স্টাইল শিটেরই কাজ, ওটা HTML দিয়ে হয় না, অত বেসিক কাজগুলি হয়। তাহলে ওই আরও যে স্টাইল দিব আমরা এই টেবিলটাকে স্টাইল দেওয়ার জন্য আপনারা এই টেবিলের CSS থেকে আজকে তাহলে হোম টাস্ক লিখেন যে আপনারা যেহেতু টাইম শর্ট করতে চাচ্ছেন CSS থেকে এই বর্ডার এইটাকে দেখবেন। CSS এর এই CSS বর্ডারের মধ্যে ক্লিক করলে এই অংশটুকু আসবে, মানে আপনার বর্ডারের উইডথ, বর্ডার কালার, বর্ডারের সাইজ এটসেট্রা এই বিষয়গুলি আসবে। প্লাস হচ্ছে CSS এর মার্জিনটাকে দেখবেন। মার্জিন মানে হচ্ছে একটা অংশের মধ্যে মনে করেন যে এটা একটা সেল, এই সেলের মধ্যে আমি এই এতটুকু অংশে লিখতে চাই, বাকি অংশে লিখবো না, তার মানে আমি এখান থেকে এই অংশের যে ডিসটেন্স বা এখান থেকে এটার যে ডিসটেন্স এটা হচ্ছে মার্জিন। তার মানে আমি কোন দিকে কতটুকু অংশ বাদ দিব। দেখেন যে আমি নিচে থেকে একটু বেশি অংশ বাদ রেখে কন্টেন্টটাকে রাখতে চাচ্ছি সেলের মধ্যে, এইগুলিকে হচ্ছে আমাদের। এছাড়া যখন আপনারা বুটস্ট্র্যাপ ইউজ করবেন, বুটস্ট্র্যাপ হচ্ছে বুটস্ট্র্যাপকে আমরা জাস্ট লিঙ্ক আকারে নিয়ে আসবো। বুটস্ট্র্যাপটা হচ্ছে ভাগ করে মানে ভাগ করে এবং ওইটাকে আলাদা আলাদা কাস্টমাইজ করা যায়। 12টা ভ্যালু নেওয়ার কারণ কি, 12কে আপনার আপনি 12 দিয়ে 12কে ডিভাইড করতে পারেন, মানে পেজকে 2 ভাগে ভাগ করা যায়। 12কে ডিভাইড করতে পারেন 3 দিয়ে, পেজকে 4 ভাগে ভাগ করা যায়। ইভেন 12কে ডিভাইড করতে পারেন 4 দিয়ে, পেজকে 3 ভাগে ভাগ করা যায়, অথবা 12কে ডিভাইড করতে পারেন 1 দিয়ে, 12 ভাগে ভাগ করা যায়। দুই বাদ দিয়েছে। তাহলে পেজের কন্টেন্টটাকে আপনারা দেখেন যে বাইরে লেফট সাইডে সাইড বার রাখবো, তারপরে মাঝে একটা অনেকটা অংশ ধরে কন্টেন্ট দেবো, রাইট সাইডে আমি নিউজগুলিকে দিলাম বা কিছু ইনফরমেশনগুলিকে দিলাম। এরকম যে পেজকে সুন্দরভাবে ভাগ করে কাস্টমাইজ, এটাকে আপনার শুধু HTML দিয়ে করা যায় কিন্তু স্টাইলিশ হবে না, একদম সাদামাটা হবে। তো ওই কাস্টমাইজেশন করাটাকে 12 ভাগে ভাগ কেন করা, কারণ দেখেন 12কে এরকম হয় 1 ভাগে, নাহলে 2 ভাগে, নাহলে 3 ভাগে, নাহলে 4 ভাগে, নাহলে 6 ভাগে ভাগ করা যায়। তো এই যে মাল্টিপল টাইপ কাস্টমাইজেশন করা যায়, এই জন্য বুটস্ট্র্যাপে এই 12 ভাগের হিসাবটা আসছে আর কি। যাক, আপনারা এই মার্জিনটা দেখবেন। আর হচ্ছে HTML থেকে যেটা দেখাচ্ছিলাম,
আমরা এই যে কতদিনের পরে আজকে যেটা দেখছিলাম, লিঙ্কটা দেখবেন, টেবিল দেখবেন, আর হচ্ছে ডিপ ডিপ পরের ক্লাসে দেখাই, ডিপ আর ক্লাসটা পরের ক্লাসে দেখাবো। আইডি ডিপ তো দেখলেনি, ডিপ তো আসলে তেমন কিছু নাই। ক্লাস আর আইডি এটা দেখবো। ক্লাস আর আইডির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আলাদা আলাদা, মনে করেন অনেকগুলি প্যারাগ্রাফ আছে, অনেকগুলি সিমিলার হেডার আছে। আমি ওখানে হেডার 1 ইউজ করেছি 3 বার। তো 3টা হেডারকে 3 রকমভাবে কাস্টমাইজ করতে চাই। আপনি যদি সিএসএস এর মধ্যে শুধু হেডার 1 দিয়ে কাস্টমাইজ করেন, তাহলে সবগুলি হেডার একই রকম হয়ে যাচ্ছে। তো ওইগুলিকেই আমরা এই ক্লাসের মাধ্যমে দেখবো আর কি, ক্লাস এবং আইডির মাধ্যমে দেখবো। তারপরে হচ্ছে এই টাইমটা এখন অনেক বাকি না, এগুলি কঠিন না তো। না, ব্যাপারটা হচ্ছে কি, দেখেন যে বিষয়গুলি অনেক লেন্দি, পয়েন্ট অনেকগুলি, কিন্তু বিষয়গুলি কঠিন না।